ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা হয়েছে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার অপরাধে। That is not in accordance with international law and that is not acceptable. এই বাপের চাপে পড়েই এখন এদের সুর পাল্টে গেল। এদিকে আজ ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা হয়েছে। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার অপরাধে সারা বিশ্ব এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আওয়ামী লীগ কর্মীরা এখন সুযোগ পেয়েছে, তারা ডক্টর ইউনূসের বাসভবন আজ দুপুরে দখল করে। এনসিপি কোথাও গেলে নাকি বাধা দেওয়া হচ্ছে, হুমকি থামকি দেওয়া হচ্ছে, এমনকি মারধরও করা হচ্ছে। ওরা কারা? ওরা কি বাংলাদেশি? এত কলিজাগত থেকে হলো ওদের যে এনসিপি নেতাদের মারধর করবে কিংবা তাদেরকে হুমকি থামকি দেবে? পেছনের রহস্যটা কি? কি বলতে চাইলেন নাসিরউদ্দিন পাটোয়ারি? শেখ হাসিনা আজকে অসহায়, এখন তো প্রধানমন্ত্রী না, অসহায়। সে অসহায়ের পাশে আমি দাঁড়িয়েছি তার মানবাধিকার রক্ষার জন্য। শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেদাই খান পান্নাকে নিয়োগ দিয়েছেন। নির্বাচন তো আইসা গেল, এই তো আপনার দরজার সামনে করা লাগতেছে, আর মাত্র দেখতে দেখতে 2 মাস। আশা করা যেতেছে যে এই মাসের শেষে, মানে মাস তো প্রায় শেষই, আর যে কয়দিন আছে এরপরে এই মাসের শেষে অথবা ডিসেম্বরের পয়লা সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। এদিকে আওয়ামী লীগের সবশেষ অ্যাকশন শুরু। ডোনাল্ড ট্রাম্পের সাথে সজীব অজের জয়ের বৈঠক। অবিশ্বাস্যভাবে ফিরতে চলেছে আওয়ামী লীগ। নির্বাচনের আগেই নতুন সভাপতি ঘোষণা, নির্বাচনে অংশগ্রহণ করার আদেশ দিল আওয়ামী লীগকে। নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ। এইদিকে ডক্টর ইউনূসের উপর আন্তর্জাতিক মামলা হওয়ার পর দেশের তুলপার একটি পরিস্থিতি হয়েছে। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী থেকে শুরু করে সবার ভিতরে উত্তেজনা ছিল। এখন দেখতে পারি বিশ্বমঞ্চের বিভিন্ন নেতারা ডক্টর ইউনূসের উপর কেঁপে গিয়েছে এবং শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর পৃথিবীর প্রত্যেকটা দেশ বাংলাদেশের উপর কেঁপেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ডক্টর ইউনূসের উপর যে মামলা হয় এবং শেখ হাসিনা যে দেশে আসবে বা সেও যে ক্ষমতা পাবে এইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ইউনূসের পা চাটা পাবলিকেরা এবং পাকিস্তানের পা চাটা ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা আশা করি আপনারা ভালো নেই, ভালো থাকার কথাও নয়। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যেরকম ক্যাঙ্গারু আদালত নিয়ে আপনারা মৃত্যুদণ্ড দিলেন, তাতে সেই আমাদের যে ভারতের তরফ থেকে বিরোধিতা করা হয়েছে এই বিষয়ে শুধু ভারত তো করেনি, সারা পৃথিবী করেছে, তাতে আপনাদের কি আর এসে যায়? সেখানে অনেকে কমেন্টস দেখলাম, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাতে ভারতের কি? আব্বাস সালে ভারতে উনি রয়েছেন এই মুহূর্তে অতিথি। মোহাম্মদ ইউনূস কি বলেছে মৃত্যুদণ্ডের পর? বলেছে যে শেখ হাসিনা যেন সংবাদ মাধ্যমে মুখ না খোলে, এটা ভারতকে একটু দেখতে। আব্বে বুড়ো হাবড়া কোথাকার, তোর এটুকু সেন্স আছে যে শেখ হাসিনা ভারতবর্ষের অতিথি? আব্বে তোর বাড়িতে কোনো অতিথি এলে তুই তাকে বলতে পারিস যে এটা করবেন না, ওটা করবেন না, সেটা করবেন না? হ্যাঁ, হয়তো তোরা বলিস এরকম, কারণ তোদের এটাই নেচার। সুদখোর বুড়ো তো একটা, ওই বুড়োর পরে যে ওই 2 অক্ষর ওগুলো ভাল লাগছে না আজকে দিতে, ভাল লাগছে না। দিতে পারতাম তাহলে আবার এই ভদ্রলোকের মুখটা ঢেকে দিতে হতো, কারণ উনি শুনবেন সামনে বসে ওই ভাষাগুলো একটুখানি অস্বস্তিকর লাগে। পরের দিন দেবো ওনাকে অন্য জায়গায় সরিয়ে দিয়ে ভালো মতো দেবো। তবে বুড়োর পরে আপনারা যেটা ধরেছেন ওটাই। ইনি হঠাৎ করে বললেন কি ভারতকে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে এবং ইন্টারপোলে রেড কর্নার নোটিশ জারি করা হচ্ছে। আব্বে তোদের সরকারটাই অবৈধ, একটা অবৈধ কোর্টের মাধ্যমে দিয়ে দিলেই হলো মৃত্যুদণ্ড। এ কি খোলামকুচি নাকি রে? আর তোরা কি ভাবলি যে ভারত ড্যাং ড্যাং করতে করতে শেখ হাসিনাকে পালকিতে নিয়ে গিয়ে বাংলাদেশের বর্ডার পেরিয়ে গিয়ে দিয়ে আসবে যমুনার সামনে, আর সেখান থেকে মোহাম্মদ ইউনূস নিয়ে গিয়ে সোজা চলে যাবে ফাঁসি কাটে, সেখানে শেখ হাসিনাকে ঝুলিয়ে দেবে? তবে এই ঘটনা রেগুলার ঘটছে, প্রতিদিন ঘটছে। প্রতিদিন শেখ হাসিনা ফাঁসি কাটে ঝুলছে। তবে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ আর তার যে পা চাটা বাংলাদেশের কিছু পাবলিক আছে, যাদের অবশ্য আবার মা ঠাকুমা তাদেরকে ধর্ষণ করেছিল পাকিস্তানের সেই খান সেনারা, তাদেরই তো জারজ সন্তান। তারা এটা স্বপ্নে প্রতিনিয়ত দেখছে, তাদের স্বপ্নে প্রতিনিয়ত ঘটছে, কিন্তু বাস্তব কি তাই? না, বাস্তব তাই নয়। শেখ হাসিনাও বলে দিয়েছে আওয়ামী লীগকে যে আপনারা চিন্তা করবেন না, ভেঙে পড়বেন না, সাহসী হন, রাজনীতিতে এরকম সময় আসে এবং আমি ফিরছি। কেন ফিরবো না? আমি ফিরছি, আমি বাংলাদেশে ফিরবো। আর বাংলাদেশে এই যে ওনার ফেরার কথা, এটা কিন্তু ঘটনা, এই পরিকল্পনা তৈরি হয়ে গেছে। খলিলুর রহমান এসেছিলেন। অনেকেই বলছে দিল্লি বিস্ফোরণে বাংলাদেশের বেশ কিছু জঙ্গি এবং মানুষজনের একটা হাত রয়েছে।
তবে অফিসিয়ালি ভারত সেটা গণমাধ্যমে আনেনি, কিছু সংবাদ মাধ্যম বলেছে বটে। যতক্ষণ না ভারত সরকারের তরফ থেকে জানানো হচ্ছে ততক্ষণ আমরা শিওর নই। খলিলুর রহমানকে যেগুলো জানানো হয়েছে তার মধ্যে এই কথাবার্তা ছিল কিনা সেটাও আমরা জানি না। তবে শেখ হাসিনাকে যে নিয়ে আলোচনা হয়েছে সেটা এক প্রকার সামনে, এক প্রকার থ্রেটের মুখে এখন বাংলাদেশ। ভারত খুব ভদ্রভাবে যত্ন সহকারে বুঝিয়েছে যে বাবু এগুলো করিস না, এগুলো করিস না। স্যাটেলাইট ইমেজ থেকে শুরু করে অনেক কিছু অ্যাটাচ করে 250 পাতার একটি ফাইল তুলে দেওয়া হয়েছে। শেখ হাসিনার যত মামলা, মানে 17ই নভেম্বর যে শেখ হাসিনাকে আপনার ফাঁসির রায় দিয়েছিল অবৈধ ট্রাইব্যুনাল, আজকে তারাই সেই রায়টিকে বলতেছে যে 227 নাকি আপনার 19 নাম্বার ধারায় সম্ভবত আপনার রায়টি বাতিল হতে যাচ্ছে। মানে কোনো একটা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে যাতে খুশি করা যায় সেই জন্যই আপনার এই রায়টি লেখা হয়েছে। এখন কথা হচ্ছে আস্তে আস্তে তলের বিড়াল একে একে সবই বের হচ্ছে। আমি একজন ফ্রিডম ফাইটার, 71-এর যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে পাকিস্তান হানাবাহিনীর বিরুদ্ধে। তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স, আগের তো প্রপার ডিফেন্স ছিল, আমি কাউকে ছোট করতেছি না, আমার কাছে মনে হয়েছে যে তাকে আরো প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়ার দরকার। এগুলো টিকবে না, টিকবে না তো। দেখেন একটা কথা বলি, যখন 17ই নভেম্বর আপনার শেখ হাসিনার ফাঁসির রায়টি ধার্য করেছিল, অথচ এই উকিলই বলেছিল, তার মুখ থেকে শুনে আসুন। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল। কি শুনতে পেলেন? তিনি নিজেই বলেছে যে আপনার জুলাই যোদ্ধাদের আপনার এটা না আগেরা বাগেরা, যাই হোক সেই সব কথা বাদ দেন। এখন কথা হচ্ছে কার চাপে পড়ে এখন বাপ ডাকছে এরা, কার চাপে পড়ে? কারণ তারা তো ভেবে নিয়েছিল যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির সাপোর্ট রয়েছে জুলাই যোদ্ধাদের উপর, সুদখোর ডক্টর ইউনূসের উপর, কাজেই আমাদের উপরে কোনো আপনার ওই ধরনের বহির্বিশ্ব থেকে চাপ সৃষ্টি হবে না। আমাদের ইচ্ছা মোতাবেক আমাদের যে পকেটে যে ব্যাংক ব্যালেন্সে আপনার টাকা দেওয়া হয়েছে বা আমরা ঘর ভর্তি টাকা পেয়েছি, এখন আমাদের ইচ্ছা মোতাবেক আমরা কলম চালাতে পারবো, সেটা পশ্চিম দিকে হোক দক্ষিণ দিকে হোক হোয়াট এভার। বর্তমান সেটারই কিন্তু আপনার ভিন্ন চিত্র আমরা এখনই দেখতে পেলাম। সেটা হচ্ছে, শুনে আসুন। That is not peace. That is not justice. That is not in accordance with international law, and that is not acceptable. ঠিক এই বাপের চাপে পড়েই এখন এদের সুর পাল্টে গেল, এদের সুর পাল্টে গেল। কারণ বিশ্ব রাজনীতি বলে একটা কথা আছে রে ভাই, একটা কথা আছে, এত সহজে এত কিছু হয়ে যাবে না। কেমন? এত সহজে এত কিছু হয়ে যাবে না। 16ই ডিসেম্বরের আগেই শেখ হাসিনা দেশে ফিরছে, 16ই ডিসেম্বরের আগেই বাংলাদেশে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, বাংলাদেশের জনগণও প্রস্তুত হচ্ছে আরেকটি স্বাধীন বাংলাদেশ উপভোগ করার জন্য। অচিরেই দেখতে পাবেন যত ষড়যন্ত্রকারীরা রয়েছে, যত ম্যাটোকলাস ডিজাইনদারীরা রয়েছে, তারা দেখবেন বাংলার মাটি থেকে বিলীন হয়ে যাবে। কোন বিলীন? আওয়ামী লীগ তো সেফ ভাবে আপনার তাদের কি বলে মানে জীবন আত্মরক্ষার জন্য আরেক দেশে যাইতে পারছে, বা সেই দেশে সরকার তাদেরকে আশ্রয় দিছে। কিন্তু এদেরকে কে দিবে? ডক্টর ইউনূস দিবে? ইম্পসিবল। মোদি দিবে? প্রশ্নই আসে না, যে মোদিকে প্রতিনিয়ত তারা কথায় কথায় বাস দেয়। পাকিস্তান দিবে? পাকিস্তান জীবনও দিবে না, কারণ পাকিস্তান হচ্ছে ওরা রাজাকার, প্রকৃত রাজাকার। পাকিস্তানের অবস্থা এখন খারাপ, এর জন্যই তারা এখন বাংলাদেশের হয়ে কথা বলছে। যদি তাদের অবস্থা ভালো থাকতো তাহলে জানেন কি বলতো? ছোটা কালা বাঙালি। এবার বুঝ তারা 1971 সালে আলাদা হয়ে লাভ করছস নাকি পাইছস, বাস পাইছস। বুঝো নাই? বুঝো নাই? দুধু খাও না, অরিজিনালি দুধু খাও। বইরা খাটাস আর কত ম্যাটোকলাস ডিজাইন সাজাবে। তবে যাই হোক, তলের বিড়াল অবশেষে বের হয়ে প্রকাশ্যে আসছে। ইনশাল্লাহ অচিরেই এদের প্রত্যেকটার বিচার বাংলার মাটিতেই হবেই হবে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত খবর শেখ হাসিনার ফাঁসির রায়। যেই ট্রাইব্যুনাল সে নিজে গঠন করেছিল তার প্রতিপক্ষের বিচার করার জন্য এবং বিএনপি এবং জামাতের একাধিক নেতাকে যেই ট্রাইব্যুনালের মাধ্যমে দুনিয়া ছাড়া করা হয়েছে, আজ সেই ট্রাইব্যুনালই শেখ হাসিনাকে দুনিয়া ছাড়ার আদেশ দিল। কিন্তু যেহেতু উনি পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করে আছেন এবং ভারত সরকার রাজনৈতিক বিবেচনায় শেখ হাসিনাকে দিয়ে সামনে আরো গেম প্ল্যান করে রেখেছে, তাই সবাই আমরা ধরে নিচ্ছি যে রায় বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনাটা বেশ কঠিন হবে। আর কেউ কেউ মনে করতেছেন এইটা প্রায় অসম্ভব। কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হোক বা না হোক, এই রায় আসলে আওয়ামী লীগের ফিরে আসার পথ কতটা বন্ধ করে দিল সেইটা নিয়েই বরং একটা মহল বেশি আলোচনা করতেছে। তো চলেন ইতিহাস ঘেটে এবং রাজনীতি বিজ্ঞানের আলোকে আমরা খুঁজে দেখি যে রায় কার্যকরের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনা আসলে সম্ভব কিনা, এবং একটা রাজনৈতিক দল যেসব উপায়ে স্বাভাবিক ধারায় ফিরে আসে আওয়ামী লীগের জন্য সেসব ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তো স্বাভাবিক দৃষ্টিতে অনলাইন অফলাইনে আওয়ামী লীগ সমর্থকদের যে অ্যাক্টিভনেস দেখা যাচ্ছে তাতে অনেকেই ভাবতেছেন যে আওয়ামী লীগকে হয়তো কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। আর আশ্চর্যজনক কথা হচ্ছে এই ভাবনাটার পেছনে মানুষের মধ্যে একটা ভয় কাজ করতেছে। সহানুভূতি বা মন থেকে সমর্থনের জায়গা থেকে মানুষ এসব ভাবতেছে না, কারণ আওয়ামী সমর্থকরা আগে যেমন অ্যাগ্রেসিভ ছিল এখন তারা পালিয়ে থেকেও সেই অ্যাগ্রেসিভনেসটাই কিন্তু শো করতেছে এবং বুঝাইতে চাইতেছে যে তারা জোর করে হলেও ক্ষমতা দখল করে নেবে, সবাইকে নিশ্চিহ্ন করে দেবে। এখন মানুষ তো জানে যে আওয়ামী লীগ গত 15-16 বছরে তারা বহুত টাকা কামাইছে এবং আওয়ামী কর্মী বাহিনী আসলে কতটা সহিংস। আর সেই জায়গা থেকেই ভয়ের চোটে মানুষ ভাবতে বাধ্য হচ্ছে যে আওয়ামী লীগ বোধহয় আসলেই ফিরে আসবে। আর এখানেই কিন্তু মেইন সমস্যা, কারণ আধুনিক সময়ের রাজনীতিতে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় আসা কিংবা টিকে থাকাটা খুব একটা সম্ভব না। ফিরে আসতে হলে মানুষের সহানুভূতি নিয়ে ফিরে আসতে হয়। মানুষ ভয় পেয়ে হয়তো বা রাস্তায় মিছিল করার সময় বাধা দেবে না, কিন্তু সেই মিছিল করতে পারা মানেই এই না যে মানুষ সবাই সেই মিছিলকে সমর্থন দিচ্ছে। মনে মনে মানুষ ঠিকই ভাবতেছে যে যতই মিছিল করো আসলে কোনো লাভ নাই, কারণ টাকার বিনিময়ে সাহসী কিছু মানুষকে দিয়ে যে কোনো কিছুই করানো সম্ভব, যে কোনো পরিস্থিতিতেই মিছিল মিটিং করানো যায়। কিন্তু গণ আন্দোলন বা গণজোয়ার আসলে টাকার মাধ্যমে হয় না। আর ক্ষমতায় ফিরে আসতে চাইলে গণজোয়ারটাই লাগে। আর সেই গণজোয়ার আসে মানুষের সহানুভূতি থেকে, মানুষের মনের ভেতরের সমর্থন থেকে। বেগম খালেদা জিয়াকে যতবার কোর্টে তোলা হয়েছিল কিংবা যতবার গ্রেফতার করা হয়েছিল, প্রত্যেকটা বারই কিন্তু তাদের কর্মী বাহিনীর একটা অংশ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। মানুষ মনে মনে তাদের জন্য সহানুভূতি জ্ঞাপন করেছে। কিন্তু হাসিনার রায়ের দিন কোনো গণবিক্ষোভ হয় নাই, মানুষ রাস্তায় নামে নাই। তার মানে এই যে কথায় কথায় বলা হয় যে আওয়ামী লীগের 20 থেকে 30% ভোট আছে, তো এরা কোথায়? প্রধান নেত্রীর ফাঁসির আদেশ হয়ে যাচ্ছে আর সমর্থকরা কোনো টু শব্দও করলো না, যে যতটুকু করলো সেটা করলো চিপায় বসে ফেসবুকের মাধ্যমে। এতে এইটাই প্রমাণ হয়ে যায় যে মাঠে যেটুকু অ্যাক্টিভনেস আওয়ামী লীগ দেখাইতেছে এইটা আসলে টাকার জোরে। আর বাংলাদেশ এমন একটা দেশ যেখানে টাকার বিনিময়ে আপনি যে কোনো কাজ করানোর মতো মানুষ প্রচুর পরিমাণে পাবেন। পার্কে বস্তিতে অনেক নেশাগ্রস্ত অকর্মা বা ভবঘুরে আছে যাদেরকে 500 থেকে 1000 টাকা দিলে বা নেশাপানির ব্যবস্থা করে দিলে তারা আপনার নামে সারাদিন স্লোগান দেবে। আর সেই কাজটাই করতেছে মূলত আওয়ামী লীগ। কয়দিন আগে তো দেখলাম যে ব্যানার ধরলে 8000 টাকা আর মিছিলে অংশ নিলেই 5000 টাকা করে দেওয়া হচ্ছে। তো এইরকম করলে তো মিছিলের লোক হবেই। আবার এই যে বারবার বলা হয় যে আওয়ামী লীগের ফিক্স এত % ভোট আছে, কই 2024 সালের নির্বাচনে তো সব প্রার্থী আওয়ামী লীগের ছিল, সেখানে তো সেই 20 থেকে 30% ভোটও পড়ে নাই। সত্যি কথা বলতে সব মিলিয়ে কিন্তু 10%-এর বেশি ভোটও কোথাও পড়ে নাই। মানে এইসব কথাবার্তা আসলে আপনার আমার কানের কাছে বাজানো হয় আমাদের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য। বাস্তবতা হয়তো আসলে এইরকম না। এর চাইতে যদি আওয়ামী লীগ 24-এ তাদের করা ভুলগুলো স্বীকার করে নিত এবং সহানুভূতি পাওয়ার রাজনীতি শুরু করতো, তাহলেও মানুষের মনের মধ্যে হালকা করে জায়গা পেতে শুরু করতো তারা। সেই জায়গার পরিবর্তে মানুষের চোখের সামনে যেসব অপরাধ তারা করেছে সেসবকে ডিরেক্টলি অস্বীকার করতেছে এবং হুমকি ধামকি দেওয়া শুরু করতেছে। আরে ভাই, 24-এ তো প্রায় সবাই মাঠে নামছিল, সবাইকে ধমক দিলে আপনাকে সাপোর্ট দেবে কে? বরং এই ধমক এবং আগ্রাসী রাজনীতির প্ল্যান করে আরো আওয়ামী লীগ তার ফিরে আসার সকল পথ বন্ধ করে দিচ্ছে। মানুষের মনের মধ্যে একটা নেতিবাচক জায়গায় চলে যাচ্ছে। শুধু ভালোবাসা পাচ্ছে তাদের যারা আওয়ামী আমলের চিহ্নিত সুবিধাভোগী ছিল, যারা আওয়ামী আমলে ফুলে ফেপে উঠেছিল। তো এখন একটা প্রশ্ন করতে পারেন যে 1975 সালের পরেও তো এই একইভাবে আওয়ামী লীগকে সাইড করে দেওয়া হয়েছিল, তারপরেও তারা কিভাবে ফিরে আসলো? ঠিক একইভাবে তারা এইবারও ফিরে আসতে পারবে কিনা? খেয়াল করে দেখেন যে স্বাধীনতার পর বাংলাদেশের গণমানুষের সাথে কানেক্টেড রাজনৈতিক দল আসলে কয়টা ছিল? বলতে গেলে একটাই ছিল, মানে আওয়ামী লীগ। আর যারা ছিল মানে জাসদ বলেন, ন্যাপ বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, এরা আসলে গণমানুষের দল ছিল না। 1975 সালে যখন সকল দল বাদ দিয়ে শেখ মুজিব বাকশাল করে ফেললেন, তখন ব্যাপারটা আরো ন্যারো হয়ে যায়। এমনি দল খুব একটা নাই, তার মধ্যে সব মিলিয়ে একটা বানায় ফেললেন। আর সেই মোমেন্টে যখন শেখ মুজিবকে দুনিয়া ছাড়া করা হয়, তার মানে কিন্তু সেই একমাত্র আওয়ামী লীগকেও নিশ্চিহ্ন করে ফেলা হয়েছিল। দেশে সেই ক্রান্তিকালে দাঁড়িয়ে ক্ষমতা নিলেন জিয়াউর রহমান। তিনি দক্ষ ছিলেন, ঠিকভাবে দেশ সামলাচ্ছিলেন, কিন্তু তিনি তো সামরিক মানুষ। যত ভালো করেই তিনি দেশ শাসন করুন না কেন, বৈশ্বিক সমর্থন পাওয়ার জন্য তাকে এমন কিছু করতে হতো যা গণতন্ত্রের পথ সুগম করে এবং বাংলাদেশের ইতিহাসে তিনি যাতে একজন গণতন্ত্রের পক্ষের শাসক হয়ে থাকেন। আর এই জন্য তিনি নিজে একটা রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু সেই দল যদি মাঠে একা একাই কাজ করে তাহলে তো হইল না। তার জন্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হতো
করতো তাকে, আর এইটার জন্য তিনি অন্যান্য রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেন। ঝামেলা হচ্ছে ওই সময় মানুষের কাছে পরিচিত দল ছিল হাতে গোনা 2-3টা, এর মধ্যে একটা জামাত ইসলাম, একটা আওয়ামী লীগ। যদি শুধু জামাতকে রাজনীতির অনুমতি দেওয়া হতো তাহলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে শেখ হাসিনার যে একটা ফাঁসির রায়ের পর কি কি কথা হয়, অন্যদিকে ডক্টর ইউনূসের উপর বিভিন্ন অ্যাকশন বা শেখ হাসিনার মামলার বিষয়, এগুলো নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।